প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল নিউজ চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি বাসায় নিরাপদে সুস্থ আছো। তোমাদের স্কুল বন্ধ এখন রমজান উপলক্ষে। এর আগেও বেশ কিছুদিন তোমাদের স্কুল বন্ধ ছিল কোভিড-19 কারণে। তো তোমাদের এই পড়াশোনা কিছুটা হইলেও ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য কক্সবাজার জেলার মাননীয় ডিসি মহোদয়ের উদ্যোগে জেলার অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে যাতে তোমরা উপকৃত হও। আজকে তোমাদের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞান অনলাইন ক্লাসে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়টা আছে পদার্থের গঠন। তো পদার্থের গঠন সম্পর্কে আলোচনা করলে এর একটু বেসিকটা আমাদের জানতে হবে, যেটা তোমরা অনেকেই জানো। তো আমাদের যেহেতু অধ্যায়ের নাম পদার্থের গঠন, সুতরাং পদার্থ কি সেটা আমাদের জানতে হবে। আগে পদার্থ হলো যার ভর আছে, জায়গা দখল করে, যা বল প্রদানে বাধা প্রদান করে। তো এখন পদার্থকে আমরা জানি পদার্থ দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক পদার্থ, আরেকটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলে সেটা অনেকেই জানো। মৌলিক পদার্থ যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। মৌলিক পদার্থ, পৃথিবীতে মৌলিক পদার্থ আছে, এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থ আছে 118টি। তো 118টি মৌলিক পদার্থের মধ্যে এখানে 98টি মৌলিক পদার্থ প্রকৃতিতে পাওয়া গেছে, আর বাকি প্রকৃতিতে পাওয়া গেছে 18টি মৌলিক পদার্থ, আর বাকি মৌলিক পদার্থ গবেষণাগারে পাওয়া গেছে। এখন মৌলিক পদার্থ তোমরা অনেকে জানো, যেমন মৌলিক পদার্থ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এগুলো মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হলো যে পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে, সেগুলো হচ্ছে যৌগিক পদার্থ। যেমন যৌগিক পদার্থের একটা উদাহরণ যেমন পানিকে বিশ্লেষণ করলে এখানে 2টা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু আছে। যাই হোক, এখন মৌলিক পদার্থের বিষয় নিয়ে মৌলিক পদার্থের প্রতীকগুলো কিভাবে আসছে এটা নিয়ে একটু আলোচনা করি। মৌলিক পদার্থটা হইল যে মৌলিক পদার্থের প্রতীক কাকে বলে? কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের
সংক্ষিপ্ত রূপকেই প্রতীক বলে। তো এখন প্রতীক যেমন ইংরেজি নামের, যেমন আমি একটু লিখি, যেমন হাইড্রোজেন, দেখো ইংরেজি নামের প্রথম অক্ষর এইচ, সুতরাং হাইড্রোজেনের প্রতীক হয়েছে এখানে এইচ। তারপর আমি যদি লিখি যেমন তোমার ক্যালসিয়ামের ইংরেজি প্রথম নামের দুইটা অক্ষর ক্যালসিয়ামের প্রতীক। তারপর এইটা ইংরেজি নামের থেকেই এই মৌলগুলো আসছে। আর কিছু মৌল আছে যেগুলো ল্যাটিন থেকে এসেছে, ল্যাটিন শব্দ থেকে এসেছে। যেমন আমরা যদি লিখি যেমন ফেরামটা ল্যাটিন শব্দ। তো ফেরামটা হয়েছে আয়রনের ল্যাটিন শব্দ। তো আয়রনের প্রতীক হয়েছে এখানে কি হইল Fe। যেমন আরেকটা ল্যাটিন শব্দ আমরা লিখতে পারি, যেমন নেট্রিয়াম ল্যাটিন শব্দ প্রথম Na, মানে যেটা হচ্ছে সোডিয়ামের ল্যাটিন শব্দ, যেটা হয়েছে নেট্রিয়াম, সোডিয়ামের প্রতীক, তাহলে এখানে কি হইল Na। যাই হোক, তো এখন আমরা এখানে অণু এবং পরমাণু সম্পর্কে আলোচনা করব। পরমাণু আরেকটা হচ্ছে অণু। আচ্ছা, পরমাণু বিষয় আলোচনা করতে গেলে এখানে পরমাণু আবিষ্কারের অনেক বড় ইতিহাস রয়েছে। পরমাণু শব্দটা প্রথম প্রস্তাব করেন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস 400 বিসি, মানে বিফোর খ্রিস্টমাস, যীশু খ্রিস্টের 400 অব্দের আগে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রথম পরমাণু সম্পর্কে ধারণা দেয়। সে পরমাণু শব্দটি আসছে তখন সে পরমাণু ক্ষুদ্র, মানে তখন সে পরমাণুটা বলছে যে প্রত্যেক পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা পদার্থ পাওয়া যাবে যেটাকে আর ভাঙা যাবে না। তখন সেই পদার্থের নাম দেন অ্যাটম। অ্যাটম শব্দটা অ্যাটোমাস শব্দ থেকে এসেছে। অ্যাটোমাস মানে হয়েছে অবিভাজ্য, মানে ওই পদার্থটাকে আর ভাঙা যাবে না। পরবর্তী সময়ে আরো দুইজন গ্রিক দার্শনিক, অ্যারিস্টটল এবং প্লেটো, তারা তার মতবাদকে বিরোধিতা করেন। তারা বলছে না, পদার্থটাকে আমরা যতবার মানে ইচ্ছা ততবার আবার ভাঙা যায় আর কি। এটা পরবর্তীতে 1803 সালে গ্রিক দার্শনিক জন ডাল্টন, সে পরবর্তীতে অ্যারিস্টটলের মতবাদকে সে বিভিন্ন পরীক্ষালব্ধ থেকে প্রমাণ করে যে পরমাণু মূলত এটাকে আর ভাঙা যাবে না, এবং পরবর্তীতে অ্যাটোমাস শব্দটা পরবর্তীতে গ্রিক দার্শনিক জন ডাল্টনের পরে পদার্থের পরমাণু গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতবাদ প্রদান করছেন। রাদারফোর্ড পরমাণু মডেল প্রথমে পরমাণুর গঠন সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন, রাদারফোর্ড পরমাণু মডেল। পরবর্তীতে রাদারফোর্ড পরমাণু মডেলকে আবার বিভিন্ন সীমাবদ্ধতা উল্লেখ করে বোর পরমাণু মডেল নিয়েছে, যেটা সবচেয়ে গ্রহণযোগ্য পরমাণু মডেল। যাই হোক, তো এখন পরমাণুটা পরবর্তীতে দেখা গেল পরমাণুটাকে ভাঙা যায়, মানে পরমাণুর তিনটা অংশ থাকে। একটা হয়েছে ইলেকট্রন,
প্রোটন, নিউট্রন। তো ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে পি দ্বারা, আর নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয়। তো এখন পরমাণুর স্ট্রাকচার প্রথম বিজ্ঞানী রাদারফোর্ড দিয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেলে দেখা গেল এখানে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস থাকে এখানে, আর এখানে কক্ষপথে এখানে ইলেকট্রন বিচরণ করে, এখানে এটা ধনাত্মক আধানযুক্ত। তো এখন তার মানে এখানে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন, আর নিউট্রন। আর পরমাণুকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিচরণ, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো বিচরণ করে। আর এখানে পরমাণুর টোটাল ভরের বেশিরভাগ অঞ্চল, মানে টোটাল ভরটাই এখানে নিউক্লিয়াসে পুঞ্জীবিত রয়েছে। সুতরাং নিউক্লিয়াসটাই হয়েছে প্রোটন এবং নিউট্রনের সংখ্যার সমষ্টি, অর্থাৎ নিউট্রন এবং প্রোটনের ভরটাই মূলত এখানে পারমাণবিক ভর বলে বিবেচিত হয় আর কি। তো এখানে যদি আমি প্রোটনের ভরের কথা কল্পনা করি, প্রোটনের ভরের কথা আমি যদি বলি, দেখো প্রোটনের ভরটা মূলত কত হয়, 1.673 গুণ 10⁻⁻24 গ্রাম। আর নিউট্রনের ভরটাও প্রোটনের ভরের সেম, প্রোটনের ভরের। তো এখন আর ইলেকট্রন ভরটা প্রোটন এবং নিউট্রনের ভরের থেকে অনেক ছোট। ইলেকট্রনের ভর দেখা গেল টোটাল 40/1 হয়েছে ইলেকট্রনের ভর এখানে। তার মানে এখানে দেখা গেল যে ইলেকট্রনের ভরটা প্রোটন বা নিউট্রনের ভরের 1840-এর 1 মানে সেটা এই জন্য ইলেকট্রনের আপেক্ষিক ভরটাকে 0 ধরা হয়, আর প্রোটন এবং নিউট্রনের ভর এখানে 1 ধরা হয়। তো 1 ধরা হয়, এটাকে আমরা লিখতে পারি এখানে 1 AMU, দ্যাট মিনস এটাকে AMU মানে হয়েছে অ্যাটমিক মাস ইউনিট। এটা 1 AMU অ্যাটমিক মাস ইউনিট। যাই হোক, এখন তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব যে একটা পরমাণুর ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা কিভাবে গণনা করা হয়। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যার গণনা কিভাবে করব আমরা। আচ্ছা, আমি একটা মৌলের প্রতীক ধরলাম x। এখানে আমাদের জানতে হবে, এইটার করার আগে আমাদের জানতে হবে পারমাণবিক সংখ্যা কি, যে কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে কি বলা হয়, পারমাণবিক সংখ্যা। তো এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, যেটা এক মৌলের পরিচয়। মানে পারমাণবিক সংখ্যা দ্বারাই একটা মৌল থেকে আমরা পরিচয় লাভ করি আর কি, পারমাণবিক সংখ্যা বা মৌলের পরিচয়। আর এটা হয়েছে এখানে ভর সংখ্যা। তো এখন ভর সংখ্যাটা আমরা আবার কিভাবে পাবো, যে ভর সংখ্যার সমান আমরা জানি
ভর সংখ্যা সমান জানি প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা সমান জানি প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তো ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, প্রোটন সংখ্যাকে পি দ্বারা, আর নিউট্রন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। তো এখন তার মানে এটাকে আমরা লিখতে পারি পি যোগ এন। আচ্ছা, যাই হোক, এখন তোমাকে এখান থেকে যদি বলে একটা মৌলের প্রতীক দেওয়া থাকে এবং এর ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে বলে, তো তোমাকে এখানে যদি নির্ণয় করতে বলে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করো, তো ইলেকট্রন সংখ্যাই কিন্তু এখানে পারমাণবিক সংখ্যা আমরা কাউন্ট হবে। পারমাণবিক সংখ্যা এখানে ইলেকট্রন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা, তাহলে ইলেকট্রন সংখ্যা এখানে পারমাণবিক সংখ্যাটাই হবে। প্রোটন সংখ্যাটাও কিন্তু পারমাণবিক সংখ্যা হবে। আর নিউট্রন সংখ্যাটা কি হবে এখানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বাদ হবে। ভর সংখ্যা থেকে এখানে প্রোটন সংখ্যাটা বাদ দিলেই আমরা এখানে নিউট্রন সংখ্যা পাবো। তো এখন এরকম একটা মৌল যদি দেওয়া থাকে, প্রতীক দেওয়া থাকে যার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যদি বলে যে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করো, তাহলে তোমরা এইভাবে নির্ণয় করবে। কিন্তু যদি তোমাকে এখানে বলে ওই মৌলটার আধান দেওয়া থাকে বা চার্জ দেওয়া থাকে, যেমন চার্জ হয়েছে প্লাস ওয়াই ধরলাম, এখানে 1 2 হইতে পারে, এখানে যদি চার্জ দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমরা কিভাবে নির্ণয় করবে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করবে? তাহলে এখানে ইলেকট্রন সংখ্যাটা হবে এখানে যে এখানে যেটা আমরা ধরলাম পারমাণবিক সংখ্যা, যেটা এইটা থেকে ওয়াইটাকে বাদ হবে আর কি, তার মানে প্লাস ওয়াই, সেটি হবে এখানে ইলেকট্রন সংখ্যা। আর প্রোটন সংখ্যা যেটা হবে, ঠিক আছে, আর নিউট্রন সংখ্যা কি হবে, এটাও ঠিক আছে। তো এইরকম যদি আমি একটা উদাহরণ আমি তোমাদের বলি, যেমন তোমাদের যদি এরকম একটা উদাহরণ দেই যে এটাকে সোডিয়াম, এটা প্লাস চার্জযুক্ত, ধনাত্মক চার্জযুক্ত, তার মানে এটার ভর সংখ্যা হয়েছে কত 23, আর পারমাণবিক সংখ্যা আছে কত 11। তোমাকে এখান থেকে যদি বলে যে এর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা নির্ণয় করো, তাহলে তুমি কিভাবে করবে? তাহলে সেটা আমরা কিভাবে করব? ইলেকট্রন সংখ্যা, এখানে ইলেকট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করব? কারণ আমরা জানি এখানে জেড মানে হয়েছে এখানে কি পারমাণবিক সংখ্যা। এটা থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এই অংশটা বাদ দিতে হবে। বাদ দিলে কি হয়, চার্জটা বাদ দেব, তাহলে কি হবে এখানে, দ্যাট মিনস এখানে 10। এইটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, আমরা এইভাবে নির্ণয় করতে পারবো। তাহলে প্রোটন সংখ্যা কি হবে? প্রোটন সংখ্যা হবে এখানে পারমাণবিক সংখ্যা, তার মানে 11। আর নিউট্রন সংখ্যা এখানে কি পাবো আমরা? এখানে নিউট্রন সংখ্যা হবে যে ভর সংখ্যা থেকে আমাদের প্রোটন সংখ্যা বাদ দিতে হবে, কারণ আমরা জানি নিউট্রন সংখ্যা কি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দেবে। বাদ দিলে কি থাকবে এখানে 12। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এভাবে তোমাদের বাড়ির কাজ আমি একটা বাড়ির কাজ দিয়ে রাখি, যেটা তোমরা এইভাবে চেষ্টা করবে। যেমন তোমাকে আমি একটা দিলাম 3 তুমি এইটা ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা এইভাবে যেভাবে আমি করছি এই অংশটা জাস্ট সেভাবে তোমরা চেষ্টা করবে। তোমরা এটা উঠিয়ে নাও কিভাবে নির্ণয় করবে। আমি তোমাদের একটু হেল্প করতেছি
যে এখানে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, যেটাকে আমরা জেড ধরবো, আর এটা হচ্ছে ভর সংখ্যা এটা, আর এখানে এটা হচ্ছে চার্জ মাইনাস। তাহলে তোমরা সেইভাবে চেষ্টা করো। আচ্ছা, এবার পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে আলোচনা করব। পারমাণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর, পূর্বে আমি বলেছি যে পারমাণবিক ভরটা মূলত কিভাবে থাকে, পারমাণবিক ভরটা হিসাবটা আমরা কিভাবে করব, যে পারমাণবিক ভর সমান সকল প্রোটনের ভর, সকল প্রোটনের ভর যোগ সকল নিউট্রনের ভর, সকল নিউটনের ভর। তার মানে ভর সংখ্যা আমরা জানি প্রোটন আর নিউটনের ভর, এটা হয়েছে এখানে আমরা এইভাবে আমাদের পারমাণবিক ভরটা হিসাব হবে। যাই হোক, তো আমরা এখানে এর আগে আমি যদিও লিখেছি যে প্রোটনের ভরটা মূলত আমাদের কি হয়, যে 1.67 গুণ 10⁻24 গ্রাম প্রোটন, এবং নিউটনের ভর এটা 1.67 গুণ 10⁻24 গ্রাম। এটা হচ্ছে প্রোটন এবং নিউটনের ভর, দুটোই কিন্তু এখানে সমান। তো এটাকে আমি লিখতে পারি, এক একটাকে আমি লিখতে পারি 1 AMU, দ্যাট মিনস হচ্ছে কি 1 অ্যাটমিক মাস ইউনিট। তো এখন যদি আমি হিসাব করি ওই রকম পারমাণবিক ভরটা আমি হিসাব করি, যেমন এখানে খেয়াল করো যে অক্সিজেন 16, এটা কিভাবে আসছে, কারণ আমরা জানি এখানে খেয়াল করো, এখানে আমি একটু মানটা বসিয়ে দিই। যেমন পারমাণবিক ভরটা যখন হিসাব করব সকল প্রোটনের ভর, তো প্রোটন এখানে আছে কয়টা, এখানে আমরা জানি প্রোটন আছে কয়টা, প্রোটন আছে এখানে 8টা। তো 8টা হিসাব যদি করে তাহলে 8, আর এক একটা ভরকে আমি 1 ধরছি, 1 MU, তাহলে 8 গুণ 1, দ্যাট মিনস কত এখানে 8। আর নিউটনের ভর, সকল নিউটনের ভর, এখানে নিউটনও আছে কয়টা, 8টা নিউটন আছে। তাহলে 8টা নিউটন 8 দিয়ে 1 দিয়ে গুণ করলে কি হবে 8, দ্যাট মিনস এখানে কত হবে 16 হবে। তার মানে এখান থেকে দেখা গেল এখানে এই মোলটির এর ভর সংখ্যা আমি পাই গেলাম, পারমাণবিক ভরটা বের করলাম, সেটা হচ্ছে এখানে কত হয়েছে, এখানে 16 আছে। আর যদি তোমাকে নিউটন সংখ্যা বলে একইভাবে তুমি এরকম বের করবে, তার মানে 16 থেকে 8 বাদ দিলে কত থাকবে এখানে, তাহলে 8 AMU। যাই হোক, তো এইরকম পারমাণবিক ভর অনেকটা, কিন্তু তোমাকে যদি, যেমন আমরা জানি ক্লোরিনের পারমাণবিক ভর হয়েছে কত 35.5, সেটা আমরা জানি ক্লোরিনের পারমাণবিক ভর এটা, কিন্তু দ্যাট মিনস সেক্ষেত্রে ক্লোরিনের ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা আমরা জানি 17, পারমাণবিক সংখ্যা 17, তার মানে ভর সংখ্যা, তার মানে এখানে কি এইরকম হবে যে 17 যোগ 18.5, এটা কি হবে কখনো, এটা তার মানে নিউটন সংখ্যা কি এখানে দেখা গেল 18.5 ভগ্নাংশ হবে। সেটা কেন হয়েছে, এখানে পারমাণবিক ভর সংখ্যা ভগ্নাংশ 35.5, এটা কিভাবে আসছে, কেন আসছে, সেইটা যাচাইয়ের জন্য আমাদের, সেটা পাওয়ার জন্য আমাদের বিবেচনা করতে হবে, আইসোটোপের বিবেচনা করতে হবে। কারণ আমরা জানি প্রকৃতিতে ক্লোরিনের 2 ধরনের আইসোটোপ আছে ক্লোরিনের, সেইটি আমাদের হিসাব করতে হবে এবং এর শতকরা পরিমাণটা হিসাব করতে হবে, তখন কিন্তু আমরা এখানে 35.5 এই বিষয়টা আমরা পাবো আর কি। সেটা দেখো কিভাবে আসছে এখানে। যেমন আইসোটোপ আমরা জানি যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা সমান, কিন্তু নিউটন সংখ্যা, ভর সংখ্যা আলাদা আলাদা, তখন সেটাকে কি বলা হয়, সেই মৌলের আইসোটোপ বলা হয়। তো এখন ক্লোরিন, এখানে যদি ক্লোরিনের হিসাব করি, ক্লোরিন এখানে আছে কত 35 একটা, আর এখানে
পারমাণবিক সংখ্যা, দেখো এখানে ক্লোরিনের কিন্তু পারমাণবিক সংখ্যা সেম, কিন্তু ভর সংখ্যা কিন্তু এখানে একটা হচ্ছে 35 এবং 37, দ্যাট মিনস এটা নিউটন সংখ্যাও কিন্তু এখানে ভিন্ন। এবং ক্লোরিনের প্রকৃতিতে ক্লোরিন আছে, এটা হচ্ছে ক্লোরিন 35, এইটা হচ্ছে 75%, আর ক্লোরিন এখানে আছে 25% প্রকৃতি আছে। সুতরাং পার্সেন্টেজ বা পর্যাপ্ততার হিসাব করে কিন্তু আমি এখানে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 আমরা সেটা পাবো। যেমন সেটা আমি হিসাব করি, যেমন আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার ক্ষেত্রে আমাদের জানতে হবে কিভাবে করব, যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান লিখতে পারি এখানে প্রথম ক্লোরিনের ভর সংখ্যা হয়েছে কত, এখানে 35 গুণ এর পার্সেন্টেজ কত, প্রকৃতিতে 35, আর এই ক্লোরিন হয়েছে এটা 37 গুণ 25 100, দ্যাট মিনস এখান থেকে হিসাব করলে ক্যালকুলেটরে দেখো হিসাব করলে দেখা গেল এখানে কত হয়েছে 35.5 নির্ণয় করব। তার মানে এখানে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হয়েছে কত, 35.5। তার মানে এখন আমরা কিভাবে আচ্ছা আণবিক ভর নির্ণয় করে কিভাবে সেটা আমি একটু দেখাই। আণবিক ভর নির্ণয়, যেমন আণবিক ভর, যেমন এটা একটা অণু যে ফেরিক সালফেট, এটার আণবিক ভরটা আমরা কিভাবে নির্ণয় করব। যেমন আয়রনের আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর আয়রনের কত আছে, 55.85। তো এখানে আয়রন কয়টা আছে, 2, আর এখানে আমরা জানি এস মানে সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর হয়েছে কত, 32, আর অক্সিজেন এখানে অক্সিজেন হয়েছে কত, এখানে আমরা জানি যে অক্সিজেন আপেক্ষিক পারমাণবিক ভর হয়েছে কত, 16, আর অক্সিজেন আছে কয়টা, এখানে 4টা গুণ 3। তো এইরকম হিসাব করলে দেখা গেল আমাদের ক্যালকুলেটরে তোমরা হিসাব করে দেখবে যে এখানে যে আণবিক ভরটা কিভাবে হবে এত, এটা হচ্ছে এখানে আণবিক ভর আর কি। আমি ডিটেলস তোমাদের অধ্যায়টা পড়তে গেলে অনেক সময় লাগে, কিন্তু আমি জাস্ট এখানে তোমাদের কিছুটা হইলেও ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা এভাবে বাসায় একটু মনোযোগ সহকারে দেখে এটা পড়ার চেষ্টা করবে এবং বিষয়টি বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তোমরা বাসায় ভালো থাকো। ঠিক আছে, তোমাদের তাহলে তোমাদের বাড়ির কাজ আমি ওইটা দিছি কিভাবে ইলেকট্রন প্রোটন, সেটা আমি আবার বলতে আসি যে বাড়ির কাজ সেটা ছিল কত, যে অক্সিজেনের এইটা, আরেকটা আমি দিচ্ছি সেটা হইল যে এর ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা নির্ণয় করো। এটা হয়েছে তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, তোমাদের যতটুকু পড়াইলাম এটা তোমরা বাসায় চেষ্টা করবে, আশা করি তোমরা এটা পারবে। তোমাদের জন্য শুভকামনা, তোমরা বাসায় থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।
এটাই ঠিক আছে। আল্লাহ হাফেজ।